আজ আমরা সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়াটা পড়ব। এর আগের দিনে আমরা আলোক রাসায়নিক বিক্রিয়াটা পড়েছি। তাতে দেখেছি যে কতগুলো উপজাত পদার্থ হিসাবে NADPH2 ATP এগুলো উৎপন্ন হয়েছে। এখন অন্ধকার দশায় এগুলোর সাহায্যে গ্লুকোজ উৎপন্ন হবে। তো আমরা দেখি কেলভিন সাইকেল বা ডার্ক রিয়াকশন বা অন্ধকার বিক্রিয়াটাকে কেলভিন সাইকেলও বলা হয়, কারণ বিজ্ঞানী কেলভিন এটা প্রথম পর্যবেক্ষণ করেছিলেন বললে তার নাম অনুসারে কেলভিন সাইকেল। একে C3 সাইকেলও বলা হয়, কারণ আমরা যখন বিক্রিয়াটা পড়ব দেখব প্রথম যে স্টেবল স্থায়ী যৌগটা উৎপন্ন হবে সেটা 3 কার্বনযুক্ত একটা যৌগ, সেই জন্য এটাকে C3 সাইকেলও বলা হয়। তো এখন আমরা বিক্রিয়াটা দেখি। পাতার মধ্যে আমরা জানি ক্লোরোপ্লাস্টের গ্রানা এবং স্ট্রোমা থাকে। তার মধ্যে গ্রানাতে আমরা দেখেছিলাম আলোক বিক্রিয়াটা সম্পন্ন হয়, আর স্ট্রোমাতে অন্ধকার বিক্রিয়াটা সম্পন্ন হবে। এই অন্ধকার বিক্রিয়ায় কি কি ঘটনাগুলি ঘটবে পর্যায়ক্রমে সেটা দেখব। তো স্ট্রোমায় উপস্থিত RUPP নামে একটা 5 কার্বন যৌগ, রাইবিউলোজ বাই ফসফেট বা রাইবিউলোজ বিচ ফসফেট, একটা 5 কার্বনযুক্ত যৌগ। এটা পরিবেশে কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করে। কিসের সাহায্যে? একটা এনজাইম যার নাম হচ্ছে রুবিস্কো, শর্ট নেম রুবিস্কো, পুরো নাম রাইবিউলোজ বাই ফসফেট কার্বক্সি অক্সিজেনেজ। তো এই রুবিস্কোর সাহায্যে পরিবেশের কার্বন ডাই অক্সাইড আবদ্ধ হয়ে একটা অন্তর্বর্তী অস্থায়ী যৌগের পরে একটা প্রথম স্থায়ী যৌগ তৈরি করে 3 কার্বনযুক্ত 3PGA ফসফোগ্লিসারিক অ্যাসিড, একটা 3 কার্বনযুক্ত যৌগ, এবং এটা প্রথম স্থায়ী যৌগ, সেই কারণে এটাকে C3 সাইকেল বলা হয়। এটা হচ্ছে 3 কার্বনযুক্ত যৌগ। এখানে আমরা 5 কার্বন দেখেছিলাম, এখানে একটা কার্বন ডাইঅক্সাইড গৃহীত হলো, মিলে হলো 6টা কার্বন। তাহলে এই রকম দুটো, একটা কার্বন ডাইঅক্সাইডের জন্য এরকম দুটো PGA উৎপন্ন হবে। পরবর্তীকালে এই PGAটা আবার এক অণু ATP গ্রহণ করবে, ATPর সাহায্যে কি করবে? আরেকটা যৌগ উৎপন্ন করবে, তার নাম 1,3-PGA। এই 1,3-PGA উৎপন্ন করার জন্য যে এনজাইমটা কাজে লাগে তার নাম হচ্ছে ফসফোগ্লিসারোকাইনেজ। এখন 1,3-PGA এটাও 3 কার্বনযুক্ত যৌগ। এটি আবার এক অণু NADP সাহায্যে, NADPH2 যেটা কিনা আলোক দশায় তৈরি হয়েছিল, তার সাহায্যে তৈরি করবে PGALD ফসফোগ্লিসারেলডিহাইড, এবং এই বিক্রিয়াটাকে মিডিয়েট করবে যে উৎসেচকটা, যে এনজাইমটা, তার নাম হচ্ছে ফসফোগ্লিসারোহাইড্রোজিনেজ। এখন এই PGALD ফসফোগ্লিসারেলডিহাইড একটা আইসোমারেজ এনজাইমের সাহায্যে তৈরি করবে DHAP, মিন্স ধাপ, যার পুরো নাম ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। এই ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট 3PGA থেকে উৎপন্ন হবে। এখন এটা 3 কার্বন যৌগ, এটাও 3 কার্বন যৌগ,
এই দুটো যুক্ত হয়ে অ্যালডোলেজ উৎসেচকের সাহায্যে উৎপন্ন করবে ফ্রুক্টোজ ওয়ান সিক্স বাই ফসফেট। এই ফ্রুক্টোজ 1,6-বাইফসফেটটা আবার ফসফেটেজ এনজাইমের উপস্থিতিতে তৈরি করবে ফ্রুক্টোজ 6-ফসফেট। এই ফ্রুক্টোজ 6-ফসফেট কি করবে, একটা গ্লুকোজের ইন্টারচেঞ্জেবল আইসোমেরিক গঠন একটা গ্লুকোজ উৎপন্ন করতে সক্ষম, যেটা কিনা আমাদের সালোক সংশ্লেষের উদ্দেশ্য গ্লুকোজ উৎপন্ন করা। তো এখন দেখলাম আমি এখনো রাইবোলোজ বাইফসফেট আর এখনো কার্বন ডাইঅক্সাইড দিয়ে গ্লুকোজ তো তৈরি করে ফেললাম। তাহলে এইভাবে যদি রাইবোলোজ বাইফসফেটটা বারবার ইউজ হতে থাকে তাহলে একসময় কি হবে, পাতার মধ্যে রাইবোলোজ বাইফসফেট আর থাকবে না। তাহলে এই রাইবোলোজ বাইফসফেটটাকে আমাকে পুনর্গঠন করতে হবে, শুধুমাত্র পরিবেশের কার্বন ডাইঅক্সাইডকে গ্লুকোজে আবদ্ধ করতে হবে। তাহলে গ্লুকোজ একটা 6 কার্বন যৌগ, তাহলে এইভাবে আমাকে 6টা কার্বন ডাইঅক্সাইড লাগবে, অর্থাৎ এই সাইকেলটা 6বার চলবে, তবে গিয়ে একটা গ্লুকোজ তৈরি হবে। এবং বাকি যে অন্তর্বর্তী যৌগগুলো তৈরি হবে সেগুলো অন্য পথে রাইবোলোজ বাইফসফেটকে পুনরায় তৈরি করবে, যার ফলে সাইকেলটা চলতে থাকবে। এখন ওই অন্তর্বর্তী বিক্রিয়াগুলো আমরা দেখি। তো এখন এখানে ধাপ ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট আর ফ্রুক্টোজ 6-ফসফেট, এটা 3 কার্বন, এটা 6 কার্বন যৌগ, এরা মিলে তৈরি করবে একটা 5 কার্বন যৌগ এবং একটা 4 কার্বন যৌগ। 5 কার্বন যৌগটার নাম হচ্ছে জাইলুলোজ 4-ফসফেট 5-ফসফেট, আর 5 কার্বন যৌগটার নাম হচ্ছে এরিথ্রোজ 4-ফসফেট। তাহলে 9টা কার্বন অণু এইভাবে দুটো অন্তর্বর্তী যৌগ তৈরি করে। এখন এই এরিথ্রোজ 4-ফসফেট পুনরায় ধাপের সঙ্গে বিক্রিয়া করে এবং আচ্ছা, এখানে যে এনজাইমটা কাজে লেগেছিল সেটা ছিল ট্রান্সকিটোলেজ, আর এখানে ধাপ এবং এরিথ্রোজ অ্যালডোলেজ উৎসেচকের সাহায্যে যুক্ত হয়ে তৈরি করবে এটা 4 কার্বন যৌগ আর এটা 3 কার্বন, 4 + 3 একটা 7 কার্বন যুক্ত যৌগ, যার নাম সিডো হেপ্টুলোজ 1,7-বাইফসফেট। এই সিডো হেপ্টুলোজ 1,7-বাইফসফেট তৈরি হওয়ার পর এটি ফসফেটেজ এনজাইমের সহায়তায় তৈরি করবে সিডো হেপ্টুলোজ 7-ফসফেট, অর্থাৎ একটা ফসফেট বেরিয়ে গেল। এখন এই 7-ফসফেট সিডো হেপ্টুলোজ 7-ফসফেট আর
PgALD, যেটা কিনা 3 কার্বন যৌগ, এটা যুক্ত হবে এবং যুক্ত হয়ে আমরা এটা পেয়েছিলাম 3 কার্বন যৌগ 3C, আর এটা হচ্ছে 7 কার্বন যৌগ। টোটাল হলো আমার 10 কার্বন যৌগ। তাহলে দুটো 5 কার্বন যৌগ তৈরি হবে। একটার নাম হবে রাইবিউলোজ 5P, একটার নাম রাইবোজ 5P। এটাতে কনভার্টেবল কিসের সাহায্যে? আইসোমারেজ এনজাইমের সাহায্যে, কারণ এটা আইসোমার। আবার এই জাইলুলোজ 5 ফসফেটটাও কি করে? রাইবিউলোজ 5 ফসফেট তৈরি করতে সক্ষম। কিসের সাহায্যে? একটা এনজাইম আছে যার নাম হচ্ছে ফসফোকিটো এপিমারেজ। ফসফোকিটো এপিমারেজ উৎসেচকের সাহায্যে এটাতে পরিবর্তনশীল জাইলুলোজ 5 ফসফেটটা। আর এখানে যে বিক্রিয়াটা হয়েছিল তার জন্য ট্রান্সকিটোলেজ উৎসেচক মিডিয়েট করেছিল। এখন আমি রাইবিউলোজ 5 ফসফেট পেয়ে গেছি, আমাকে পেতে হবে রাইবিউলোজ বাইফসফেট। এই রাইবিউলোজ 5 ফসফেটটা একটা এটিপি শোষণ করবে, এটিপি গ্রহণ করবে এবং গ্রহণ করে তৈরি হয়ে যাবে রাইবিউলোজ বাইফসফেটিক, এবং এই বিক্রিয়াটাকে মিডিয়েট করবে ফসফোকাইনেজ উৎসেচক এটা মিডিয়েট করবে। তাহলে আমরা পুরো কেলভিন চক্রটা পেলাম। তো এখন আমি দেখি যদি 6 বার এটা চলে তাহলে কি রকম ইকুয়েশনটা হবে। 6টা কার্বন ডাইঅক্সাইড নিয়েছে, 2টো PgA তৈরি হয়েছে। তাহলে 2টো PgA যদি একটা RUBP থেকে 2টো PgA তৈরি হয়, তাহলে 6টা যখন কার্বন 6 বার যখন সাইকেলটা চলবে তখন এখানে 12টা PgA তৈরি হবে, এবং 12 বার যখন এই 3 PgA কে 12 বার যখন 1,3-BiPgA তে পরিণত করতে যাব তখন 12টা ATP লাগবে। একইভাবে এটাতে 12টা NADPH2 লাগবে। আর এই বিক্রিয়ায় যখন এখানে একটা রাইবিউলোজ 5 ফসফেটকে রাইবিউলোজ বাইফসফেটে করতে যাচ্ছি, আমাকে 6 বার যদি সাইকেলটা চলে তাহলে 6টা ATP লাগবে। তাহলে টোটাল আমার ATP কটা লাগলো এখন দেখি। ATP এখানে 12টা লেগেছিল, প্লাস এখানে 6টা, মিন্স 18টা। আর NADPH2 লেগেছিল 12টা। আর আমরা পরবর্তীকালে যখন দেখব ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মধ্যে দিয়ে এই এনার্জি রিচ কম্পাউন্ডটা এক অণু NADPH2 জন্য তৈরি করবে 3 অণু ATP। তাহলে 12 অণুর জন্য তৈরি করবে 12 × 13, 12 × 3, 12 × 3 মিন্স 36। তাহলে এখানে 36 + 18 = 54। তাহলে আমরা দেখলাম সালোক সংশ্লেষের অন্ধকার দশায় 54 ATP অণু ইউজ করে আমি 6 অণু কার্বনকে গ্লুকোজের মধ্যে অঙ্গীভূত করলাম। সেই জন্য সালোক সংশ্লেষকে কি বলে? অঙ্গারাত্মীকরণও বলে। তো এটাই হলো অন্ধকার বিক্রিয়াটা।